নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৯৪তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম সোহম রবিবাবুকে অপূর্ববাবুর একটা চিঠি দেখায়, যেটা অপূর্ববাবু রবিবাবুকে লিখেছিলেন। রবিবাবু সোহমের কাছে সমস্ত ঘটনা জানতে পারেন। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। রবিবাবু একটু বেলা হতে সোহমকে নিয়ে পৌঁছলেন ওর বাড়িতে। পুকুর ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখিয়ে বললেন যে এখানে মাছ চাষ হয় এবং সেটা সোহমের মামার বাড়ি, আর রবিবাবু যৌথ উদ্যোগে করেন। পুকুর ঘাট থেকে বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বললেন, এখানে বছর পাঁচেক হলো গ্রিল দিয়ে আটকে দিয়েছি। তালা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে দেখালেন এই নিচে রান্নাঘর সহ ৪খানা ঘর আছে। এখানে চাষিরা যাদের জমি আশেপাশে আছে তারা সব সার, বীজ, কীটনাশক তেল ইত্যাদি রাখে। এত বড় বাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, ব্যবহারের মধ্যে থাকলে ভালো থাকে। চাবি অবশ্যই আমার কাছেই থাকে। কথা বলতে বলতে ওপরে উঠতে লাগলেন। যত উপরে যাচ্ছে তত সোহমের বুকের ভেতর অবশ হয়ে আসছে। বাড়ির বাইরের দিকে রং যতটা নষ্ট হয়েছে, ভেতর অতটা এখনো নষ্ট হয়নি। একটা হলুদ রঙের আভা এখনো বর্তমান, তবে চারদিকে ধুলোর পুরো আস্তরণ, আর মাকড়সার জালে ওপরে ওঠাই মুশকিল হয়ে যাচ্ছে। কয়েকটা সিঁড়ি চড়তেই সোহমের আর পা যেন চলে না। রবিবাবু আগে আগে চলে যাচ্ছিলেন মাকড়সার জালগুলো পরিষ্কার করতে করতে। সোহমকে দেখে দাঁড়িয়ে পড়লেন। কয়েকটা সিঁড়ি নিচে নেমে এসে জিজ্ঞাসা করলেন, তুই কি ঠিক আছিস? বললাম তো, নাক মুখ রুমাল দিয়ে ভালোভাবে বেঁধে নে, ধুলোতে শরীর খারাপ করবে। সোহম পকেটে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রবিবাবু আবার জিজ্ঞাসা করলেন, হে রে, কিছু বলবি কি হলো? সোহম মাথাটা তুলে ধীরে ধীরে বলল, মনে হচ্ছে এখনই মা নেমে আসবে ওপর থেকে। রবিবাবু শুধু হেসে আবার ওপরে উঠতে আরম্ভ করলেন। বললেন, মা তো, সে তুই হয়তো দেখতে পাচ্ছিস না, তোকে ঠিক দেখে যাচ্ছে। আয় একটু সাবধানে আয়। একতলায় দুটো রুম, একটা বসার ঘর, আর তারই সাথে একটা ঘরের একটা ছোট্ট ছাদের মতো। রবিবাবু বললেন, ওই ছাদওয়ালা ঘরটায় তোর আর তোর মায়ের ছিল। চল এবার ওপরটা দেখিয়ে আনি। ওখানের ছাদটা অনেকটাই বড়। বেশ কিছু বছর আগে একবার ওই উপরের ছাদে গেছিলাম, ভীষণ সুন্দর। ছাদের দরজা শুধু ছিথিনি দিয়ে আটকে রাখা হয়েছে। দরজাটা খুলে ছাদের মধ্যে আসতেই ঠান্ডা উষ্ণ এলোমেলো হাওয়া যেন চারিদিক দিয়ে ঘিরে ঘিরে নাচছে। ছাদ থেকে নিচে তাকালে শুধু সবুজ আর সবুজ। দূর থেকে রাস্তাটা বড় ভীষণ সুন্দর। এভাবে এদিকে তো মা তাকিয়ে থাকতো আমার জন্য, সেই রেলিংয়ে বোধহয় হাত রাখতো। মৃদু একটা হাসি দিয়ে ছাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। থামলো মায়ের সমাধি দেখতে পেয়ে। ওপর থেকে গাছের ডালের ফাঁকে ফাঁকে
দেখতে বড্ড সুন্দর লাগছে। এরই মধ্যে রবিবাবু বললেন, চল, লোক এসেছে ঘর পরিষ্কার করতে, নামতে হবে। দোতলা ঘরগুলোর চাবি না থাকায় ভেঙে ঢুকতে হলো। বিদঘুটে এক গুমোট গন্ধ। চারিদিকের পোকা মাকড় ইঁদুর আরশোলা বজ্র দিয়ে পা রেখে দাঁড়ানোই মুশকিল। লোকগুলো ঢুকে অনেক কষ্টে জংধরা ছিটকিনি জানলা দিয়ে খুলল। সোহমের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠল মায়ের ব্যবহার করা বিছানা আলমারি। রবিবাবু বললেন, ওরে, তোরা আগে ঝেঁটিয়ে পরিষ্কার করে ডাক আমাদের, আমরা এই বাইরেই ছাদে আছি। এর মধ্যে দাঁড়ানোর উপায় নেই। লোকগুলো কাজে হাত লাগাতেই সোহম একদৃষ্টে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ঘরের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, বিদিশা, তুমি এখন থাকলে তোমায় বোঝাতে পারতাম আমার অনুভবগুলো। এই আফসোস আমার সারা জীবনে থাকবে। তোমার জন্য সব ফিরে পাওয়া, কিন্তু আজ যখন ফিরে পেলাম, দেখো, তুমি নেই। আমি খুশি মাকে পেয়ে, কিন্তু বিদিশা, খুশিটা যে সম্পূর্ণ না। যদি তুমি থাকতে, একসাথে মাকে দেখতাম। সোহম মনে মনে কল্পনার ছবি এঁকে চলে বিদিশা থাকলে কিভাবে কাজের তদারকি করত, কিভাবে বাড়ি ঘুরে ঘুরে দেখত, কিভাবে এত খোলামেলা বাড়ি পেয়ে হয়তো ছুটোছুটি করত, হয়তো কোনো আড়াল খুঁজত একটু আদরের জন্য। বিদিশার কল্পনা সোহমের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি নিয়ে আসে। হে যেন বড্ড মিষ্টি বেদনাদায়ক কল্পনা। বাবিন, বাবিন, রবিবাবুর ডাকে হুঁশ ফেরে সোহমের। বলেন, দেখ আলমারিতে, মনে হচ্ছে এখনো কিছু আছে। রবিবাবু লোকগুলোকে ডেকে বললেন, ওরে, আলমারির তালাটা ভেঙে দেখ তো কি আছে, ছেলেটা দেখুক। ভাঙা হলো আলমারির তালা। বের হলো পুরনো ফটো অ্যালবাম, সুগন্ধার কিছু ব্যবহারিক জিনিসপত্র, কয়েকটা শাড়ি, কিছু গল্পের বই, সোহমের কিছু পুরনো বইপত্র, মায়ের হাতে করা কিছু সেলাই, কয়েকটি প্রচুর ব্যবহৃত নকল সোনার গহনা, কয়েকটি কাঁসা আর পিতলের বাসন। দামি জিনিসপত্র সেরকম আর কিছুই পাওয়া গেল না। সোহম আলমারি নিংড়ে সব বের করে ছাদে বসলো। একটা কাপড় দিয়ে প্রতিটা জিনিস যত্ন সহকারে মুছতে লাগলো। ফটো অ্যালবামটা খুলে শৈশবের স্মৃতির অতল গহ্বরে ডুব দিল যেন। মা যে কি অসম্ভব সুন্দরী ছিল, সোহম যেন তার প্রত্যক্ষ প্রমাণ পেল। স্মৃতি সত্যিই সুন্দর। বাবা মা একত্রে এক সুন্দর শৈশবপূর্ণ স্মৃতি নামক অমূল্য সম্পদ, সেই ফটো অ্যালবাম জীবনের ছেঁড়া সুতোকে বড় যত্ন সহকারে আবার যেন বেঁধে দিল। সোহমের মুখে যে শৈশবের সারল্য ভরা হাসিতে ভরে উঠল। এতক্ষণে যেন সোহমের মধ্যে প্রাণ এলো। রবিবাবু এই সজীবতা উপভোগ করতে লাগলেন। এমন সময় এক ভদ্রলোক সামনে এসে উপস্থিত হলেন। এসেই বললেন, ভাগনাকে দেখতে আমার বেশ ছুটোছুটি করতে হচ্ছে, কোথায় আমার ভাগনা? রবিবাবু হেসে বললেন, বাবিন, দেখ কে এসেছে। সোহম উঠে দাঁড়ায়। রবিবাবু বললেন, তোর মামা সৌরভ রে। মামা কথাটা শুনে যেন সোহম খুশি হতে পারে না। রবিবাবু আর সৌরভ বাবু দুজনাই বেশ অপ্রস্তুত। সৌরভবাবু বলেন, বাবিন, তোর দাদু দিদা ছটফট করছে তোকে দেখার জন্য। এখানে এভাবে আছিস, চল বাড়ি চল। সোহম কিছুটা বলে আবার পুরনো জিনিস ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে।
সৌরভবাবু কাছে এসে পিঠে হাত রেখে জিজ্ঞেস করেন, কি কথা বলবি না? কিছুই কি বলার নেই? সোহম ধীর গলায় বলে, সময় মতো আপনারা কথা বললে হয়তো আমার মা আজ বেঁচে থাকতো। সৌরভবাবু কেমন যেন চমকে যান। আর কিছু বলতে চাইলে রবিবাবু ইশারায় নিচে নিয়ে চলে যান সৌরভবাবুকে। সোহম ঘাড় ঘুরিয়ে দেখে দুজনের কেউই নেই। ধীরে ধীরে সেখান থেকে উঠে ছাদে যায়। দেখে নিচে দুজনা কোনো গভীর আলোচনায় ব্যস্ত। সোহম আর মাথা ঘামায় না। নিচে এসে আবার মায়ের সব স্মৃতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দিন কয়েকের মধ্যে বাড়ি একদম ঝকঝকে পরিষ্কার হয়ে উঠল। রবিবাবু নিজে হাতে করে সোহমকে রেখে গেলেন। বারবার বলে গেলেন অসুবিধা হলেই যেন এক মুহূর্ত দেরি না করে চলে যায় ওই বাড়ি। খাওয়া দাওয়া আপাতত রবিবাবুর বাড়ি থেকেই আসবে। মায়ের ঘরেই উঠেছে সোহম। রবিবাবু চলে যাওয়ার পর সোহম বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে রইল। এটা নিজের জন্মস্থান, নিজের বাড়ি, সবটাই নিজের। এই আনন্দ বহুক্ষণ মনে মনে উপভোগ করতে লাগলো। আর এই আনন্দ বিদিশা থাকলে কেমন হতো সেই চিন্তায় মশগুল হয়ে উঠল সোহম। ধীরে ধীরে কল্পনায় বিদিশাময় হয়ে উঠতে লাগলো সোহমের মন। যেন বিদিশা সোহমের বুকের উপর শুয়ে শ্বাস ফেলছে। সেখানে ওর কত ভালো লাগছে। বুকের উপর শুয়ে কানে কানে সেই গল্প করছে। আর সোহম সেই সব মন দিয়ে শুনছে। আর বিদিশার এক পিঠ খোলা চুলে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে চলেছে এঁকে বেঁকে। সোহমের অনুভবে বিদিশা স্পষ্ট। সোহমের মন তৃপ্তিতে ভরে ওঠে। সোহমের মনের ঠোঁট বিদিশার ঠোঁট ছুঁয়ে যায় বারবার। নির্জন নিস্তব্ধ বাড়িতে সারাদিন রাত একাকিত্বের মধ্যে থাকতে থাকতে সোহমের কল্পনার দুনিয়া যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকে। বিদিশা সবসময় সোহমের কল্পনায় বর্তমান। সারাদিন ধরে কথা বলে, ঝগড়া করে, অভিমান খুনসুটি চলতেই থাকে। বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণভাবে নিজেকে ছিন্ন করে ঘরবন্দি অবস্থায় কাটে সোহমের দিন। সোহমের যেন কানে বাজে বিদিশা হেঁটে চলেছে সারা বাড়ি, হালকা হালকা নুপুরের আওয়াজ। কিন্তু বিদিশা তো অমন পড়তো না। সোহম উঠে দাঁড়ায়। গল্পটায় বিদিশা যেন মায়ের মতো সেজেছে। খোলা চুল, সিঁথি ভরা সিঁদুর, কপালে বড় টিপ, গলায় ভারী সোনার চেন, আর কানে ঝুমকো দুল, হাতে শাখা পলা নোয়া সোনার চুড়ি যেন মিষ্টি আওয়াজে বাজছে। বিদিশা হাসে, সেই হাসি সোহমের বুকে বৃষ্টির ধারার মতো ঝরে পড়ে। সোহম আবেগে ভাসে। বিদিশা যেন সোহমের বুকে আশ্রয় নেয়। সোহমের কল্পনায় বিদিশা যেন প্রেমিকা নয়, স্ত্রী। সোহম একা একাই বসে ভাবে বিদিশা ওর জন্য রাঁধে, খাইয়ে দেয়। বিদিশা সংসারের কাজ করে। কাজে বিরক্ত করলে সোহমকে বকেও দেয়। পড়ন্ত বিকেলে দুজনে ছাদে গল্প করে। রাতে চুপচাপ দুজনে ছাদে বসে থাকে। বিদিশা সব করে, সব পারে। সোহমের মনে প্রশ্ন জাগে, যদি বিদিশা সব একাই করে তবে সোহমের কি কাজ? সোহমের একটাই কাজ, বিদিশাকে ক্যানভাসে রং তুলিতে আঁকা। এই আঁকার কথা মনে পড়তেই সোহম বিদিশাকে ক্যানভাসে তুলতে মন অস্থির হয়ে যায়। কিন্তু কিছুই তো নেই, কি করবে? ভাবা মাত্রই রবিবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো সোহম। সুমন আবার কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছিল আর দুদিন পর ফিরে যাবে কলকাতা।
সোহম গিয়ে সুমনের হাত দুটো ধরে বলল, ভাই, আমার সাথে একটু কলকাতায় যাবে? আমার বড্ড দরকার। সুমন এক কথায় রাজি। আনা হলো সমস্ত কিছু, যাতে বিদিশা জীবন্ত হয়ে নানা রূপে ধরা দেয় সোহমের কাছে। সোহমের তুলিতে টান পড়ে, আর ধীরে ধীরে বিদিশা জীবন্ত হয়ে উঠতে থাকে সোহমের কাছে। সোহম খুশিতে উচ্ছল। সুমনকে ডেকে এনে দেখায়, বলে, দেখো, আমার বিদিশা, আমার স্ত্রী। সুমন হাঁ করে তাকিয়ে থাকে ছবির দিকে। সুষ্ঠুভাবে অপূর্বর কাজ সম্পন্ন হয়েছে বেশ কিছুদিন। এই কয়েকদিনে সময় বিদিশাকে শিখিয়ে দিয়েছে প্রিয়জন ছাড়া কিভাবে বাঁচতে হয়। অরুণাদেবী নিজেকে সামলে নিয়েছেন অনেক, সংসারের হাল ধরেছেন শক্ত করে। অজিত দোকান সামলাচ্ছে, বিদিশাদের বাড়িও সামলাচ্ছে। বিদিশাকেই আজ একঘরে করে রাখা হয়েছে ওর নিজের বাড়িতে। বিদিশা রেডি হতে আয়নার সামনে দাঁড়ালো। আজ অনেকদিন পর বাড়ির বাইরে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ভালোভাবে দেখল। বাবার আদরের মেয়ে, হাত যেন কেমন চেহারায়। কানে, গলায়, হাতে কোনো অলংকারের দরকারই নেই আর। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক কিছুই আর দরকার নেই। ছেড়ে দেয়া নেই সোহমকে পাগল করা এলোমেলো চুল। টাইট করে একটা খোপা বেঁধে অতি সাধারণ চুড়িদার পরে রেডি হলো। হাতের ঘড়ি যেন দরকার নেই, শুধু জল করছে সোহমের দেয়া আংটিটা। সোহমের ফোনটাই বিদিশা আজকাল ব্যবহার করছে। ব্যাগটা কাঁধে নিয়ে বিকাশকে ফোন করে শুনে নিল এসে পৌঁছেছে কিনা। বিকাশ পৌঁছে গেছে জেনে বিদিশা বাড়ি থেকে বের হতে গেলে পেছন থেকে অরুণা দেবী জিজ্ঞেস করলেন, না বলে কোথায় যাচ্ছিস? বিদিশার কিছু বলার ইচ্ছে নেই, তবু মুখ ফুটে বলল, ইনস্টিটিউটে। কথা আর বাড়ানোর জন্য বা কোনো প্রত্যুত্তর শোনার জন্য বিদিশা অপেক্ষা করল না, নিজে গতিতে বেরিয়ে গেল বাইরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।